এই একটা কারণের জন্যই সোশ্যাল মিডিয়াতে এতদিন কাজ করার পরেও আমি সাকসেসফুল হতে পারলাম না। সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে সাকসেসফুল হতে গেলে সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে কনসিস্টেন্সি, রেগুলার সময় মতো ভিডিও দেওয়া। সেটাই আমি ঠিকমতো করতে পারি না। হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কী কারণে সোশ্যাল মিডিয়াতে এতদিন কাজ করার পরেও আমি আসলে কিছুই করে উঠতে পারলাম না। এই ভিডিওটা জুন মাসের 13 তারিখের, আর আমি আজও ভিডিওটা রেডি করে উঠতে পারিনি এটা পোস্ট করার জন্য। আসলে ছোটো মেয়ের অন্নপ্রাশন নিয়ে আমি এত ব্যস্ত রয়েছি কয়েকদিন ধরে, ভিডিও রেডি করে উঠতেই পারছি না। তবে হ্যাঁ, যারা কনসিস্টেন্সি মেনটেন করে এই পরিস্থিতির মধ্যেও ভিডিওগুলো পোস্ট করে তারাই আসলে সফল হতে পারে। আর আমার কাছে যখন অন্য কাজ চলে আসে তখন এই ভিডিও তৈরি করাটা একদম ব্যাকফুটে চলে যায়, যার কারণে আমার আর সাকসেস পাওয়া হলো না। তবে হ্যাঁ, তারপরেও আমি ভিডিওগুলো পোস্ট করতে থাকি, কারণ এগুলো আমার স্মৃতিস্বরূপ জমা থাকে আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে। এটাই বা কম পাওয়া কিসের বলো। তো দেখো, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। মেয়ে স্কুল আছে আজকেও, শনিবার, আজকে তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে, সেই কারণে টিফিন তৈরির কোনো ব্যস্ততা নেই, তার কারণে একটু দেরি করে উঠেছি। আর মেয়েকেও তুলে দিয়েছি। ঘুমটা এখনও চোখ থেকে কাটেনি ওর, কারণ রাতে শুতে শুতে বেশ কিছুটা দেরি হয়েছে ওর আজকে। আর ওকে সকালবেলা আমি মুড়ি খাইয়ে দিচ্ছি, জল মুড়ি, কারণ এই যে গরম পড়েছে তার মধ্যে সকালবেলা অন্য কিছু খাওয়ালে একটা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই কারণে আমি ওকে জল মুড়িটাই খাইয়ে দিচ্ছি। প্রথম কয়েকদিন ও রুটি খেয়ে যাচ্ছিল, কিন্তু রুটিটা খাওয়ার পর আমার মনে হচ্ছিলো যেন ওর পেটের একটু সমস্যা হচ্ছে। তো সেই কারণে এখন থেকে এবার একটু মুড়ি দেওয়া শুরু করেছি। তো মুড়িটাও, জল মুড়িটাও খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই। আর খাওয়া দাওয়া করে তারপরে যাই ও পটিতে। ফ্রেশ হয়ে নিয়েছে, কিন্তু ব্রাশ ট্রাশ করে নিয়েছে, নিয়ে আগে খাওয়াটা সেরে নিল। তারপরে এখন গেল পটি করতে, কারণ এটা ওর অভ্যাস হয়ে গেছে, সকালে কিছু না খেয়েও পটি করতে যেতে পারে না। আর এদিকে এখন আমি ওর ইউনিফর্মগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, সব বাইরে নিয়ে এসে রাখছি, কারণ ছোটো মেয়েটা ওখানে ঘুমাচ্ছে ঘরে, ওখানে গিয়ে খুটখুট করলে পরে ও উঠে পড়তে পারে। আর উঠে পড়া মানে বুঝতে পারছো, ঘুম থেকে ওঠার পর একটু মায়ের কাছে আসার বায়না থাকে। যদি ওর বাবার কোলে চুপচাপ বসে থাকবে, কিন্তু ফ্যাল ফ্যাল করে আমাদেরকে এমন করে তাকিয়ে থাকে, তখন খুব মায়া লাগে। আমার ছোটো মেয়েটি যে খুব বেশি কান্নাকাটি করে সেরকম কিন্তু নয়, আমার অদ্রিজাও সেরকমই ছিল, খুব কান্নাকাটি করতো না, কিন্তু এমনভাবে তাকিয়ে থাকতো, বা বকলেও এমন করে চোখের দিকে তাকিয়ে থাকবে, আর বকতে ইচ্ছা করে না। এই দেখো, দিদিকে রেডি করছে, আর বোনও কিন্তু উঠে পড়েছে, আর বোন দিদিকে একভাবে দেখে যাচ্ছে দিদি কী করছে, আর মা কী করছে, আমাকে কোলে নিল না, ইত্যাদি ইত্যাদি। মানে আমার এটা বাচ্চা, ও বলছে কিনা জানি না, এটা আমার মনে হচ্ছে এরকম কিছু ভাবছেও। তোর বাবাকে বললাম একটু শুয়ে দাও, কারণ ওটাও সকালবেলায় পটি করতে পারে। বাচ্চাদের অভ্যাস, সকাল সকাল পটি করানোর অভ্যাস কিন্তু আমরা নিজেরাই তৈরি করে দিতে পারি। আমার অদিজা কিন্তু যখন ছোটো ছিল তখন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পটি করে ফেলতো। তো একটু বড় হওয়ার পর থেকে আস্তে আস্তে অভ্যাসটা একটু চেঞ্জ হয়ে গেছে। তবে হ্যাঁ, স্কুলে যাওয়ার আগে অবশ্যই আমি একবার বাথরুমে কিন্তু ওকে পাঠাই। এটা ডেতে যখন স্কুলে যাই তখন তো যাই, মর্নিংয়েও আমি একবার করে বাথরুম করিয়ে তারপরে স্কুলে পাঠাই। তো মেয়ে বেরিয়ে গেল স্কুলে। তবে নার্সারি যখন পড়তো তখন একবার ওর একবার সমস্যা হয়ে গেছিলো, স্কুলে গিয়ে বাথরুম পেয়ে গেছিলো, মানে পটি পেয়ে গেছিলো। আর ও যেহেতু বাইরে কোথাও গিয়ে পটি করতো না, খুব কান্নাকাটি করছে। আর আমি তো ছুটি হওয়ার সময়টাতে এরকম হয়েছিল। আমি তাড়াতাড়ি করে যখন গেছি, যাওয়ার পর আমাকে তখন ওই মাসিরা ডেকে নিল, তোমার মেয়ে কাঁদছে। তো গেলাম, যাওয়ার পরে মানে কিছুতেই মাসিরাও চুপ করাতে পারছে না। আমি গেলাম, তারপরে আমাকে আস্তে আস্তে ফিস করে বলছে যে আমার পটি পেয়েছে। তো এরকম। তবে হ্যাঁ, স্কুলে যাওয়ার পরে, এই প্রাইমারি স্কুলে যাওয়ার পরে আবার ওর একদিন এরকম সমস্যা হয়েছিল। তো সেদিন কিন্তু ও দেখলাম যে ও ঠিক মতো করে নিজে ম্যানেজ করে ব্যবস্থা করে নিয়েছে। তো এইভাবে আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে যায়। আমরা ভাবি যে কী করবে না করবে, কিন্তু ওরা সবই শিখে যায়। তো ওরা স্কুলে বেরিয়ে যেতে আমি আগে একটু চা করে নিচ্ছি, কারণ ওর বাবা এসে আগে একটু চা খাবে। আর এই চাটা করার পরে আমার যে কাজকর্মগুলো রয়েছে, ঠাকুর তোলা, মানে ঠাকুর পুজো করা, সকালের ঘরটার মুছে না, এগুলো সব সেরে নেবো। আগে আমাদের বাড়িতে যেটা হয়, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে ঠাকুরকে তুলে দিতে হয়, ঠাকুর ঘরে পরিষ্কার, মানে ঠাকুর ঘরটা খুলে দিয়ে পুজো টুজো করে নিতে হয়। তো আমার এখন সেটা সম্ভব হচ্ছে না। আগে মেয়েকে রেডি করে স্কুলে বের করে দিচ্ছি, তারপরে আমি বাকি কাজগুলো করছি। তো এই যে চাটা করে রেখে দিচ্ছি এখন এখানে। তারপরে প্রথমে ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে পুজোটা দিয়ে নিই, তারপরে ঘর মুছবো। তারপরে আবার কী মনে হলো, ভাবলাম যে না, ঘরটা একবারে ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে, মানে হাত পা ধুয়ে এসে জামাটা চেঞ্জ করে পুজোটা দিয়ে নেবো। তো সেই মতোই দেখো সেটাই করছি, কারণ আমি ঠাকুর ঘরে ঢুকলে পরে, ঠাকুর ঘরে দরজা বন্ধ হয়ে গেলে বা ঠাকুরের ঘন্টার আওয়াজে আমি এদিকে মেয়েটা উঠে পড়লে বুঝতে পারবো না। তো সেই কারণে এখানে ঘোরাঘুরি করে কাজগুলো সারছি। ওর বাবা চলে এলে মেয়ের কাছে বসবে, আর তখন আমি ঠাকুর ঘরে চলে যেতে পারবো। কারণ পুজো দিতে গিয়ে যদি নিশ্চিন্তে পুজোটা না করতে পারি, মনটা তো পড়ে থাকবে মেয়ের এখানে যে মেয়ে উঠে পড়লো কিনা। তো সেই পরবর্তীতে আবার প্ল্যানটা চেঞ্জ করে এটাই করে নিচ্ছি। তোমাদের সঙ্গে চলো কিছু বিষয় নিয়ে কথা বলি। এমনি আমার মনের মধ্যে চলছে কথাগুলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের আশেপাশে দেখবে অনেক মানুষরা থাকে, তারা কি করবে, সব সময় অন্যের দোষ ত্রুটিগুলো না বেশি করে খুঁজে বার করে। বড়দের দোষ ত্রুটি খুঁজে বার করে সেটা তো তবু একরকম, এরা বাচ্চাদেরও দোষ ত্রুটি খুঁজে বার করে। এরা আশা করে বাচ্চারা সব পারফেক্ট হবে, অথচ এনাদের নিজেদের বাচ্চারা অ্যাডাল্ট হয়ে গেছে যারা, তাদের দোষ ত্রুটিগুলো সেগুলো কিন্তু কভার করার জন্য সবসময় এগিয়ে আসে। না, এটা তো করতেই পারে, এটা তো হতেই পারে।
আরে বাবা, সেটা ঠিক কথাই, কেউ তা সেটা বলছে না এটা হতে পারে না, কিন্তু অন্যের বাচ্চাটা দোষ ত্রুটি ধরার সময় তো একটু বিবেচনা করতে হয় যে ওরা আমার বাচ্চা থেকেও ছোটো, আর এরা এগুলো করতেই পারে, আস্তে আস্তে সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। যাই ঠিক হোক বা না হোক, যাই হোক, কিন্তু মানে ছোটোদের নিয়ে এত জাজমেন্টাল কী করে হয় এরা, আমি এটা বুঝতে পারি না। মানে এগুলো আসলে এক ধরনের ফ্রাস্ট্রেশনের কারণে এরা সব কিছুর মধ্যে না দোষ খুঁজে বার করে, কী থেকে কী মানে দোষ আলোচনা করা যায়, কোনটাতে কোনটা খুঁত পাওয়া যায় সেটা খুঁজে বার করে, মানে পজিটিভভাবে কোনো জিনিস দেখতেই পারে না। তো কী বলবো এইসব মানুষদের, এইসব মানুষরা আশেপাশে থাকলে না দেখবে তোমার মানসিকতাটাও কেমন করে দেয়। আমার সঙ্গে তো এটা হয়, যদি কেউ আমাকে কোনো নেগেটিভ মন্তব্য করে বা আমাকে দোষী ধরে আমাকে খোঁচা মেরে কোনো কথা বলে, সেটা একটা খারাপ লাগার বিষয়, সেগুলো আমি ইগনোর করতে পারি, কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে যখন কেউ বলে না তখন একদম সহ্য হয় না আমার। আমি মুখের উপর আমি উত্তর দিয়ে দিতে পারি, কিন্তু এই যে আমার বলে শিক্ষা দীক্ষা, মা বাবার শিক্ষা দীক্ষা, আমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির শিক্ষা দীক্ষা, যার কারণে আমি তাদের মুখের উপর উত্তরটা দিতে পারি না। কিন্তু হ্যাঁ, তারা উত্তর পেয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে, তারা বড়সড় জবাব পেয়ে যায়, কিন্তু সেই জবাবটা তারা বোঝে কি না বোঝে কে জানে। তো যাকে এদিকে আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসছে, আর স্কুল থেকে এসে এখানে দেখাচ্ছে ওকে একজন, ওর এক বন্ধুর বাবা কী সব কিনে দিয়েছে, এক আঙ্কেল, সেগুলো দেখাচ্ছে যে মা এগুলো দেখো কিনে দিয়েছে। তো ও না, ও কিন্তু সবার কাছ থেকে এরকম জিনিস নেয় না, ও কোনো কিছু কেউ দিতে গেলে অবশ্যই আগে যে বড়রা থাকে বাড়ির তার পারমিশন নেয়, তার দিকে তাকাবে সেই পারমিশন দিচ্ছে কিনা, তারপরে এই জিনিসটা নেবে। এটা কিন্তু প্রত্যেক বাচ্চাদের আমরা তো শেখাই সবসময় সবাই, যে অচেনা কেউ দিলে নেবেও না, চেনা লোক দিলেও আমি দিতে বারণ করেছি, যদি কেউ পারমিশন দেয় তখনই নেবে। এটা কিন্তু বাচ্চাদের সবাইকে শিখিয়ে রাখা উচিত, কারণ যা দিনকাল পড়েছে। হ্যাঁ, তবে যে দাদা আমাদের দিয়েছে সে কিন্তু একেবারে একান্তই আমাদের পরিচিত, ভীষণভাবে পরিচিত। তবু আমি বলে মানে আমি যেটা করেছি মেয়েকে, যে পরিচিত কেউ দিলে পরেও তুমি কিন্তু নেবে না সঙ্গে সঙ্গে। তো এদিকে অনেকক্ষণ, এটা অনেকটা পরের ভিডিও। আমার পর 2-3 দিন আগে জাম নিয়ে এসেছিলো, কিন্তু সেগুলো আর খাওয়া হয়নি। বাবাকে কটা দিলাম চটকে আগে, তারপরে এবার আমরা একটা বাটির মধ্যে চটকে নিচ্ছি, নিয়ে এটা আমি আবার খেয়ে দেখছি ঠিকঠাক হলো কিনা। এটাতে প্রথমে আমি শুধু লবণ দিয়ে মাখলাম, লঙ্কা দিইনি, কারণ আমার ভাবলাম যে মেয়েকে একটু দেবো, কিন্তু আমার বড় মেয়ে তো মুখেই তুললো না। এই যে আমার কী মেয়ে হয়েছে, বেশিরভাগ ফলই খেতে চায় না, কোনো ফল মানে খাওয়ানো অভ্যাসই করতে পারছি না। ছোটোবেলা থেকেও চেষ্টা করেছি কিন্তু কিছুই খেতে চায় না। তো যাকে দেখে আমাদের রান্না হয়েছে ডাল, পেঁপে চিজকি, আর এখানে মাছও হয়েছে। এইখানে দেখো একটা ডিম ভেজে রেখেছি অদ্রিজার জন্য, কারণ আজকে ছোটো মাছ রান্না হয়েছে। ছোটো মাছ তো আমার মেয়ে খেতে চাবে না, মানে খেতে পারবে না বেসিক্যালি, তো সেই কারণেই ওকে ওর জন্য একটু ডিম ভাজা করতে বলেছি। আমার মেয়ে ফল খায় না বললে ভুল হবে, আমার মেয়ে লেবু জাতীয় ফলগুলো বেশি পছন্দ করে, আপেল খাবে, কিন্তু এই যে জাম, আনারস, এইসব ফলগুলো একদমই খেতে চায় না। তো যেগুলো চেষ্টা করেছি তাও খায় না, আমি আর জোর করি না। আর এখানে দেখো আমাদের ইন্ডাকশান নেওয়া হয়েছে গ্যাসের সমস্যার জন্য, সেটাতে দুধটা জাল দিচ্ছি, কারণ সবাই যেন গ্যাসের কী সমস্যা চলছে এখন, তো সেই কারণে এটা একটা সাবস্টিটিউট ব্যবস্থা করে নিলাম। এবার আমি স্নান করতে যাব, তার আগে যা কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি। প্রথমে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্নাঘরে, আমাদের তো কাজের মাসি এখনও নেই, নতুন কাজের মাসি ঠিক করা মানে এখনও ঠিক হয়নি, তো তার আগে নিজেরা নিজেদের মতো করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার করে রান্নাঘরে যে ফ্যান জল ফল রয়েছে এগুলো সব ফেলে দিয়ে এসে যাবো স্নান করতে। এই যে আমার সংসারের কাজগুলো আমি করছি, আমিই তো করছি, আমার যদি কাজের লোক থাকে সেগুলোকেও ঠিকঠাক করে মেনটেন করে আমাকেই করতে হয়, কিন্তু কিছু কিছু লোকের ধারণা হয় যে আমি আমার সংসারে কোনো কাজ করতেই হয় না, তারাই শুধু কাজ করে। তো সেটা ভালো কথা, তারা কাজ করে, কোনো অসুবিধা নেই। আমার লাইফ নিয়ে তাদের বড় বেশি চিন্তা, বড় বেশি বদার্ড হয়ে পড়ে তারা, আর সেই কারণে কী হয়, তাদের নিজের লাইফ নিয়ে, নিজেদের কাছের লোকেদের লাইফ নিয়ে তারা চিন্তিত হতে পারে না, আর সেগুলো তারা সবই পথে চলে যায়। মানে এই যে এইসব গ্রুপগুলো যারা নিজের লাইফ থেকে অন্য লাইফ নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে, তাদের সঙ্গেই দেখি এটা হয়। তারা যদি সেই সময়টুকু মানে অন্যের লাইফ বিশ্লেষণ করার থেকে নিজের লাইফের পেছনে সময় দেয়, তাহলে মনে হয় সেটা বেশি ভালো হয়। তো যাকে এদিকে আমাদের স্নান টান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার ছোটো মেয়েটা এখন ঘুম দিচ্ছে, এবার আমি একটু রেস্ট নেব। তারপরে দেখো একদম বিকেলবেলায় প্রত্যেক শনিবারে এখানে আমাদের মন্দির থেকে মানে বাড়ির ঠাকুরের মন্দির থেকে ঢাক বাজাতে বাজাতে আসেন, তো সেখানে পয়সা দেওয়া হয়। তো সেটাই বাবা নিচে গেল, আর আমরা এখানে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর ঢাক বাজানো দেখতে আমার মেয়ে খুব পছন্দ করে। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করবো। আচ্ছা, আমি আজকে খুব আস্তে আস্তে কথা বললাম, কারণ আমি ছোটো মেয়ে ঘুমাচ্ছে, সেই সময় ভয়েস ওভারটা করছি, তো একটু আমি জানি ভীষণই আস্তে আস্তে কথা বলা হলো। যাক গে, আমার ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে।